এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বয়ে চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। রবীন্দ্রনাথ ধলেশ্বরীর তীরে এভাবেই যাকে প্রতীক্ষায় রেখেছিলেন, তার সে প্রতীক্ষার অবসান ঘটেনি কখনো। কারণ যার জন্য প্রতীক্ষা, সেই হরিপদ কেরানি কখনোই ধরা দেননি তার কাছে। তবে ঢাকাই শাড়ি বলেন কিংবা জামদানি, তার কদর কিন্তু কমেনি কখনোই। এই তো কয়েকদিন আগেই জামদানির ভিন্ন রকম উপস্থাপন করে হইচই ফেলে দিলেন বাংলাদেশি নায়িকা জয়া আহসান। ভারতের মুম্বাইয়ে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া। তবে সেই আসরে তিনি বাংলাদেশের ঐতিহ্য জামদানিতে ব্যতিক্রমী সাজে জেল্লা ছড়িয়েছেন, পড়েছেন নেটিজনদের সমালোচনার মুখেও। কিন্তু এই বিষয়ে তার নিজস্ব বক্তব্য হলো, আমাদের দেশীয় পোশাকের যত বেশি ফিউশন করে আমরা উপস্থাপন করতে পারবো, তত বেশি বিদেশিরাও এইসব পোশাকে আকৃষ্ট হবে এবং বহির্বিশ্বে এর চাহিদা বাড়বে। চাহিদা বাড়ানোর সেই দাবি কতটুকু সময়োপযোগী এবং যৌক্তিক সেটা জানতে চলুন ঘুরে আসি জামদানির বাড়ি টাঙ্গাইলের পাঁচরাইল থেকে। শ্রমিক পাওয়া কঠিন, মনে করেন তাদের আমি কিছুদিন আগে 950 টাকা মজুরি দিতাম একটা শাড়িতে, এখন 850 টাকা দিই। আবার জিনিসের যে ঊর্ধ্বগতি বাজার মূল্যে, যে আপনার খাবার দাবারে ওই যে কয় টাকা ইনকাম করে, তাদের সংসার সপ্তাহে 7 দিনের 5 দিন খাইতে পারে, 2 দিন না খেয়ে থাকে। তাহলে এই কাজ করবো কেন? অন্য কাজ করে খাবো। কাপড় ওইগুলি যদি করতে থাকি তাহলে দেখা যায় যে অনেকে 40 বছর 50 বছর চোখে দেখে না, ঠিক আছে। আর সেই অনুযায়ী তারা ওই মূল্যটাও পাচ্ছে না, যার কারণে তারা ডাইভার্ট হয়েছে, তাদের ছেলেমেয়েদের আর ইংলিশ শেখাচ্ছে না। মানে বাড়িতে কর্মক্ষম কি আপনি একাই নাকি আরো? মানে আপনার এই 450 টাকা দিয়ে কয়জন চলে? 5 জন চলে। আর কেউ মানে চাকরি বা কাজ করে না, এতে দিয়ে চলে যায়, যেহেতু বাড়ির নিজস্ব কষ্ট হয়। চলে না, অনেক কষ্ট হয়। তো আর বিক্রিটাও আস্তে আস্তে, শাড়ি পরাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। সবাই 3 পিসের প্রতি বা বিশেষ করে ইন্ডিয়ান বা বাইরের দেশের জিনিসগুলির প্রতি এগুলি আকর্ষণ বেশি। আর এই হাহাকারই বলে দিচ্ছে এখানকার বর্তমান অবস্থার কথা। একসময় পাঁচরাইলে প্রবেশের সাথে সাথে কানে আসতো তাঁতের ঠুসঠাস শব্দ, ব্যস্ত সময় পার করতেন এখানকার তাঁতিরা। কিন্তু এখন এখানে ঢুকলে বড় বড় কিছু কাপড়ের দোকান হয়তো চোখে পড়বে, কিন্তু তাঁতি খুঁজে পেতে বেশ বেগ পেতে হবে। একসময় যেখানে পাঁচরাইল এবং এর আশেপাশে 500টি পরিবার কাপড় বোনার কাজে নিয়োজিত ছিল, এখন সেখানে আশঙ্কাজনক হারে সেই সংখ্যা কমে গেছে। এই দোকানগুলোতে যে জামদানি বা অন্যান্য শাড়ি পাওয়া যায়, তার বেশিরভাগই পাওয়ার লুমে তৈরি। আগের যে এটা ছিল, টেকনোলজিটা ছিল বা হাতের পাওয়া, এটা কমে গেছে। এটার কারণ হচ্ছে যে অন্যান্য যে কাজগুলিতে আছে, যেমন ব্যাটারি, অনেকে আছে ব্যাটারি, সিএনজি অনেকে বিদেশে চলে গেছে। এই লাইনে যে আছে মানে শাড়ির মজুরি কম, আর অনেক একটা তাঁত বোনাইতে অনেক মানে হাত পা চোখ সব জায়গায়, এবং যারা ভালো মানে বেশি দামি কাপড় বা হাতে গড়ানো বুটি যেগুলি মানে কাপড়, ওইগুলি যদি করতে থাকি তাহলে দেখা যায় যে অনেকে 40 বছর 50 বছর চোখে দেখে না, ঠিক আছে। আর সেই অনুযায়ী তারা ওই মূল্যটাও পাচ্ছে না, যার কারণে তারা ডাইভার্ট হয়েছে, তাদের ছেলেমেয়েদের আর ইংলিশ শেখাচ্ছে না। আর বিক্রিটাও আস্তে আস্তে, শাড়ি পরাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। সবাই 3 পিসের প্রতি বা বিশেষ করে ইন্ডিয়ান বা বাইরের দেশের জিনিসগুলির প্রতি এগুলি আকর্ষণ বেশি। আর বেশ খোঁজাখুঁজির পর তাঁতের শব্দ কানে এলো অবশেষে। উজ্জ্বল বসাকের কারখানায় একসময় 22টি তাঁত ছিল, এখন তা কমে 13টিতে নেমেছে, তাও চলছে ধুকে ধুকে। আচ্ছা, এই কাজের সাথে আপনি কতদিন আছেন? প্রায় 20 বছর হয়েছে। 20 বছর। অনেক সময় এরকম কি আসে না যে অর্ডার আসে যে
আমার জন্য এরকম একটা শাড়ি বানাই দেন। হ্যাঁ, মানে কত দামের শাড়ি বানাইছেন এরকম মনে আছে কি বলতে পারবেন? মানে আপনি বানান। আপনি বানাই। উৎসব পার্বণ কিংবা আট পৌরে ঢং, শাড়ি যদি পরতে হয় বাঙালি নারীদের প্রথম পছন্দ টাঙ্গাইলের তাঁতের শাড়ি। এই শাড়ির সেই সুনামটা অক্ষুণ্ণ রাখতেই দিন রাত মেধা মনন খাটিয়ে অক্লান্ত পরিশ্রম করতেন এখানকার তাঁতিরা। কিন্তু এখন সেটাকে ধরে রাখাও হয়ে পড়েছে বেশ কষ্টসাধ্য। এই দামি শাড়িগুলো আর কি আপনার মার্কেটে চলে না, মেশিনের শাড়ি বের হয়ে পড়ছে, তার জন্য আর কি আপনার হলো তাঁত কমে হয়েছে। এটা কি মিশিং এর সাথে কম্পিটিশনের তাঁত মানে পেরে উঠতে পারছেন এরকম কি ঘটনা? উঠতে পারে না। আপনার শাড়ি যতই ভালো তাঁতের গুলা, ওই মেশিনের শাড়িগুলোর তো রেট কম পড়ে। ও মেশিনের শাড়ি রেট কম, তাঁতের শাড়ির একটু রেট। তাঁতের শাড়িগুলো আর কি বিক্রি হয় না, তাঁতের শাড়ি কি রেট বেশি? রেট বেশি পড়ে। কিরকম ডিস্টেন্স? কিরকম ডিস্টেন্সের মধ্যে ধরেন আমি যেগুলোর মজুরি দেই আর কি, তাঁতি দেয় 1000 টাকা। একটা শাড়ির পেছনে মজুরি দেন তাঁতিকে 1000 টাকা। 1000 টাকা, তারা দেয় 200 টাকা। তারা যদি পার পিস 50 টাকা লাভ করে কিংবা 100 টাকা লাভ করে পিসে, আর আমরা যদি 100 টাকা লাভ করি, আমাদের শাড়ি হয় সপ্তাহে 2টা, আর তাদের শাড়ি হয় সপ্তাহে 10টা। 100 টাকা লাভ করলে 1000 টাকা লাভ। ওই ক্ষেত্রে ধরেন আমাদের এই কারণে লস করার কারণে আমরা এইগুলো বাদ দিয়ে দিতেছি। মানে তাদের এই বিজনেসই বাদ দিয়ে অন্য কাজের মধ্যে শিফট হইতেছে। আপনার কি এই ক্ষেত্রে এরকম আছে যে শ্রমিকও পাওয়া কি কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ, শ্রমিক পাওয়া কঠিন। মনে করেন তাদের আমি কিছুদিন আগে 950 টাকা মজুরি দিতাম একটা শাড়িতে, এখন 850 টাকা দিই। আবার জিনিসের যে ঊর্ধ্বগতি, বাজার মূল্যে যে আপনার খাবার দাবারে, ওই যে কয় টাকা ইনকাম করে তাদের সংসার সপ্তাহে 7 দিনের 5 দিন খাইতে পারে, 2 দিন না খেয়ে থাকে। তাহলে এই কাজ করবো কেন? কোনো কাজ করে খাবো। আর আপনার এই দিন যদি 500 টাকা ইনকাম করে, তাহলে 7 দিনে 3500 টাকা। আমার কাছ থেকে 3500 টাকা দিন নিতে পারে না। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এবং হিউয়েন সাংয়ের ভ্রমণ কাহিনীতেও টাঙ্গাইলে তাঁত শিল্পের উল্লেখ আছে। এখানকার সফট সিল্ক এবং কটন শাড়ি বৈপ্লবিক পরিবর্তন এনেছে এই শিল্পে। শোনা যায় এখানকার তাঁতিরা একসময় যে মসলিন বুনতেন তার খ্যাতি ছিল দিল্লির মোগল দরবার থেকে ব্রিটেনের রাজপ্রাসাদ পর্যন্ত। কিন্তু সেই শাড়িরই এখন বেহাল অবস্থা। কি করলে এটা উত্তরানো সম্ভব? আপনার উত্তরানো সম্ভব ছিল, কিন্তু তারপরেও উত্তরানো সম্ভব হবে না। এখন আর কিসের জন্য? আপনাদের হলো শাড়ির ব্যবহার কমে গেছে। আগে যদি মনে করেন যে পরিমাণ মানুষ শাড়ি পরতে, এখন তো ওইগুলো পরে না, 3 পিস পরে। যে কারণে যাও নাকি ওই মেশিনের শাড়িগুলোর সাথে টেক্কা দিয়ে চলতে পারতাম, ওটা সম্ভব হবে না। মোদ্দা কথা হলো ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে এর চাহিদা বাড়াতে হবে। সুতরাং জয়া আহসানের ফিউশন ফর ইমপ্রেস ডিমান্ড এই বক্তব্যের সাথে আমরা একমত পোষণ করতেই পারি। তাঁত শিল্প বাঁচাইতে চাইলে আপনার হলো ওই দেশের মানুষকে উৎসাহিত করতে হবে শাড়ি পরার জন্য। যে দেশের মানুষ শাড়ি পরতে উৎসাহিত হয়, শাড়ি যদি পরা ধরে তাইলে যদি সম্ভব হয়। কারণ আপনি যখন নাকি একটা গেঞ্জি কিনতে যাবেন, যদি গেঞ্জিটা আপনার ব্যবহার করার ইচ্ছা থাকে, 300 টাকার জায়গায় 400 টাকাটা কিনবেন। আর আপনার না, বাসায় আমার গেঞ্জি আছে আমি কিনবো না, তাহলে ওই গেঞ্জি 300 টাকারটা 200 টাকা দিলেও আপনি কিনবেন না। তো আমাদের শাড়ি যদি মানুষ ব্যবহার করে, দেখা যায় তো ধরেন আমি যে জায়গায় 2000 টাকা বিক্রি করি, ওই জায়গায় হয়তো বা 150 টাকা বিক্রি করতাম। আমার 300 টাকা বেশি বিক্রি করা হলে আমি হয়তো আমার বাড়িতে যারা কাজ করে তাদের 100 টাকা বেশি দিতাম। তাদের সংসার চলতো, তারাও কাজ করতো, আমারও বিক্রি হতো। কিন্তু শাড়ি না চলার কারণে আমি কমে বিক্রি করে ফেলাই, যে না চলবো না, তো দাম বেশি আমি বিক্রি করতে পারি না। তখন কমে বিক্রি করার কারণে আস্তে আস্তে এই ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে আপনার মূল বক্তব্য হচ্ছে শাড়ি পরতে হবে, মানে শাড়ি পরার প্রতি মানুষের ঝোঁক বাড়াতে হবে। শাড়ি পরার প্রতি মানুষের এই ব্র্যান্ডিংটা বা প্রচারণাটা বেশি চালাতে হবে। এবং এটা কিন্তু সত্য যে মানুষ, আমরা যারা বাঙালি তারা কিন্তু জানি, বাঙালিরা যেমন জানে, বাঙালি নারীরাও জানে যে শাড়ি পরলে কিন্তু নারীদের বেশি সুন্দর লাগে, অনেক সুন্দর দেখা যায়, কিন্তু তারা তো পরে না, পড়তে চায় না। যার যে কয়টা সামর্থ্য সেই কয়টাই যদি কিনে, বছরে 1 পিস 2 পিস করে যদি কিনে, তার শাড়ি চলবে, শাড়ি শিল্পটা টিকে থাকবে। রক্ষা পাবো। অনেক মানুষ মনে করেন আছে এটার পিছনে করতেছে, কাজ করতেছে, তাদের করে বাঁচতে পারে।
এইরকম একটা শাড়ি, এটা কয় হাতের শাড়ি আপনি বুনতেছেন? এটা তো আপনি অনেক 10-12 হাত। 10-12 হাত। একটা 10-12 হাত বা 14 হাতের একটা শাড়ি বুনতে আপনার কতক্ষণ সময় লাগে? 2 দিন। 2 দিন লাগে। 2 দিন বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে প্রতিদিন কয় ঘন্টা কাজ করেন? 24 ঘন্টা। মানে 24 ঘন্টা তো 2 দিন। আচ্ছা, 2 দিনে 12 ঘন্টা করে মিনিমাম প্রতিদিন কাজ করে 24 ঘন্টায় একটা শাড়ি বোনা হয়, তাই না? এবং একটা শাড়ি বুনলে আপনি কত টাকা মজুরি পান? 850 টাকা। তার মানে 2 দিনে আপনি 850 টাকা পাচ্ছেন। তার মানে দিনে আসতে আপনার 425 টাকা। মানে বাড়িতে কর্মক্ষম কি আপনি একাই নাকি আরো? মানে আপনার এই 425 টাকা দিয়ে কয়জন চলে? 5 জন চলে। আর কেউ মানে চাকরি বা কাজ করে না, এটা দিয়ে চলে যায় যেহেতু বাড়ির নিজস্ব। কষ্ট হয়? চলে না, অনেক কষ্ট হয় তো। আপনাদের জন্য সব শাড়ি সমান, কোনটার দাম বেশি কোনটার দাম কম না, আপনি দিন শেষে ওই 425 টাকায় পান। বন্ধুরা, আপনারা দেখলেন যে এখানে যে তাঁতি কাজ করছেন, ভাইয়ের নাম আবার ভুলে গেছি আমি, হানিফ ভাই। তো উনি একটা শাড়ি বানাতে ওনাদের 24 ঘন্টা লাগে, 2 দিনের 12-12 24 ঘন্টা, এবং সেই ক্ষেত্রে সে 850 টাকা পায়। সেক্ষেত্রে একদিনে তার হয় 12 ঘন্টায় 425 টাকা। এ দিয়েই চলছে বাংলাদেশের তাঁতি শিল্প। যেখানে এই শহরে বা এই টাঙ্গাইল জেলার বিভিন্ন গ্রামে বা থানায় যে তাঁত শিল্পগুলো গড়ে উঠেছিল, কিছুক্ষণ আগে শুনলাম যে হাজার হাজার তাঁত শিল্প ছিল বা তাঁতিদের এখানে কি বলো হাজার হাজার তাঁতি এখানে কাজ করতো। এখন গোনা মাত্র 50 বা 100টা তাঁতি এখানে কাজ করে। তো এই তাঁত শিল্প মোটামুটি তাদের সময়ের সব শেষ সময়টাটুকু তারা পার করছে। এইভাবেই চলছে বাংলাদেশের তাঁত শিল্প। আমরা চাই এই বাংলাদেশের তাঁত শিল্প বেঁচে থাকুক। আর কিছুক্ষণ আগেই এই তাঁতের যে কর্ণধার উনি বলছিলেন যে নারীরা যদি শাড়ি পরা বেড়ে দেয় এবং শাড়ি পরাটা তারা আগের মতো পরে বা শাড়িটাকে তারা তাদের পছন্দের তালিকায় শীর্ষে রাখে, তাহলে হয়তো এই তাঁত শিল্প বেঁচে যাবে এরকম হাজারো তাঁতি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।